সেই জমিদারের আমল থেকে, সেই রাজার আমল থেকে যা কিছু ব্যবহার করা হতো সবকিছুই এইখানে রাখা আছে। গত মাসে যে হানিয়া আমির এসেছিল আমাদের বাংলাদেশে, তখন কিন্তু রাফসানদের ছোট ভাইয়ের সাথে এইখানেই দাঁড়িয়ে ফুচকা খাইছিল হানিয়া আমির। এই আহসান মঞ্জিলে এসে এইখানে দাঁড়িয়ে ফুচকা খাইছিল। আমি যেই স্থানটিতে দাঁড়িয়ে আছি আর ভিডিও ধারণ করছি, এই স্থানটির উপরেই কিন্তু সেই গম্বুজ রাখা হয়েছে। আর সেই গম্বুজেই বসে বসে এই বুড়িগঙ্গার সৌন্দর্য উপভোগ করতেন জমিদাররা। এগুলো সবই কিন্তু হাতির দাঁতের তৈরি। আমার আজকে উদ্দেশ্য বাংলার একমাত্র রাজপ্রাসাদ এবং রাজার সাথে দেখা করা। আমরা রাজার নাম শুনেছি, রাজপ্রাসাদের নাম শুনেছি, তবে কখনো এই রাজপ্রাসাদ দেখা হয় নাই। আজ থেকে 200 বছর আগে এই নবাবদের আমল চলে গেছে, তবে তাদের তৈরি রাজপ্রাসাদ এখনো রয়ে গেছে দর্শনার্থীদের যুগে যুগে আনন্দ দিতে, ইতিহাস বলতে। আমরা কিন্তু অনেকেই জানি না যে এই বাংলাদেশেও একটি রাজপ্রাসাদ রয়েছে। আজকের আবহাওয়াটাও অনেক ভালো আছে, তবে পরে কেমন থাকবে তা বলা কঠিন। শহরে বাসে জার্নি করাটা সবচেয়ে কষ্টকর, আর তাও যদি হয় লোকাল বাস, তাহলে তো কোনো কথাই নাই। আজ থেকে প্রায় 400 বছর আগে রেখে যাওয়া রাজপ্রাসাদ এখন কেমন আছে। আমার কিন্তু ইতিহাস দেখতে ভীষণ ভালো লাগে। গাড়ি চালায়, এখানে দেখেন একটা মেয়ে মানুষ কিন্তু রিক্সা চালাইতেছে। মেয়ে মানুষ। এত কষ্টের মধ্যেও আমি মনে মনে ভাবছি, আমার কষ্ট তখনই সার্থক হবে যখন আমি নিজে চোখে সেই রাজপ্রাসাদটি দেখতে পাবো। আমাকে প্রাসাদ থেকে একটু দূরে নামিয়ে দিলে সেখান থেকে মাত্র 5 মিনিটের রাস্তা। আমি আর অটোতে না গিয়ে হেঁটেই চললাম প্রাসাদের দিকে। এসে গেলাম প্রাসাদের সামনে। গেটের বাইরে অনেক লোকের ভিড়, কেউ খাচ্ছে, কেউ কেনাকাটি করছে, আবার কেউ প্রবেশের জন্য লাইন ধরে দাঁড়িয়ে আছে। দূর থেকে কিন্তু প্রাসাদটা অনেক সুন্দর লাগছে। আমি ভাবছি, আমরা যা সবসময় চিন্তা করি, সুলতান এবং সম্রাটরা তা বাহিরে প্রকাশ করে গেছেন। যখন এই আহসান মঞ্জিলটা তৈরি করছিল, তখন কিন্তু এই আশেপাশে কোনো বিল্ডিং ছিল না, তার কারণে এইখানে উপরে টপ ফ্লোরে বসে বসে সবাই মিলে এই বুড়িগঙ্গার ভিউটা তারা উপভোগ করতো। এই পুরো এরিয়ায়, পুরো তাজমহলের মতো এই পুরো এরিয়াটাই আহসান মঞ্জিলের। আর এই পাশে দেখতে পাচ্ছেন, এই পাশে হইলো বুড়িগঙ্গা নদী। আহসান মঞ্জিলের ওই যে গম্বুজ দেখা যাইতেছে, ওই গম্বুজের ওইখানে দাঁড়িয়ে মূলত, ওইখানে বসে বসে মূলত পুরা ঢাকা শহর নিয়ন্ত্রণ করতো তারা। এই বুড়িগঙ্গার যে সৌন্দর্য, এই সৌন্দর্যটা উপভোগ করতো। আমি ভিতরে প্রবেশ করলেই আমার ভিতরে মুচকি হেসে দিয়ে উঠলো। ভাবছি, এই সেই ইতিহাস যা বাংলাদেশে এই একটি আছে। সেই রাজপ্রাসাদে আইছি আমি। আমার খুব ইচ্ছা, আমি ভারতে সম্রাট শাহজাহান, আওরঙ্গজেব, তারপরে মোগল সম্রাট বাবর, এদের যে রাজপ্রাসাদ আছে, এই রাজপ্রাসাদ গুলো দেখার আমার প্রচুর ইচ্ছে, কিন্তু যে আমার তো অত সামর্থ্য নাই, আমি তো এত দূর যে এত বড় বড় রাজপ্রাসাদ দেখতে পারবো না। কিন্তু বাংলাদেশে গুগল সার্চ করতে করতে, গুগল সার্চ করার পরে আমি বারবারই এই আহসান মঞ্জিলের কথা পাইছি, যে আহসান মঞ্জিল বাংলাদেশের একটি রাজপ্রাসাদ। 1860-এর সময় এই আহসান মঞ্জিল তৈরি করা হয়, যেটা বাংলাদেশের রাজপ্রাসাদ হিসেবে উপস্থাপন করছিল। চারপাশটা ফুল দিয়ে ঘিরে রেখেছে। সংস্কার করার কারণে মনে হচ্ছে নতুনে তৈরি করা হয়েছে এই প্রাসাদ। আমি আগে এর বাহিরের অংশটি আপনাদের ঘুরে দেখাতে চাই। অবাধ পুলিশের নিরাপত্তা, প্রাসাদের সামনেই আছে বুড়িগঙ্গা নদী।
বিষয়টি এমন মনে হচ্ছে যেন প্রাসাদ বুড়িগঙ্গার পারে, নাকি প্রাসাদ তৈরির পর বুড়িগঙ্গা নদী এই প্রাসাদের পারে এনে রাখা হয়েছে। গত মাসে রাফসান আর হানি আমির কিন্তু এইখানেই দাঁড়িয়ে ফুচকা খেয়েছে। যেমন বিশাল এই রাজপ্রাসাদ, তেমন চারপাশটা ঘিরে রয়েছে এর সৌন্দর্যে। প্রাসাদের সামনে সিঁড়ি থেকে তাকালেই কিন্তু বুড়িগঙ্গা নদী দেখা যায়। বুড়িগঙ্গার পারেই এই প্রাসাদটি গড়ে উঠেছিল, যেন খুব সহজেই নদীপথে বাণিজ্য এবং রাজ্য ভ্রমণের কাজে বেরিয়ে পড়া যায়। প্রিয় দর্শক, বর্তমানে যেমন প্রধানমন্ত্রীর বাড়ির সামনে মহাসড়ক ব্যবস্থা করে রাখা হয়েছে, যেন খুব সহজেই তারা কোনো দেশ ভ্রমণে বেরিয়ে যেতে পারে, তখনও সম্রাটরা বুড়িগঙ্গা নদীর পারেই প্রাসাদগুলো গড়ে তুলছেন, যেন নৌপথ দিয়েই খুব সহজেই তারা যুদ্ধের কাজে এবং দেশ ভ্রমণের কাজে বেরিয়ে পড়তে পারেন। প্রাসাদের সামনের এই মাঠেই কিন্তু অনেক প্রজারা দাঁড়িয়ে থাকতো রাজার থেকে সাহায্য নেওয়ার জন্য। একসময় জমজম পরিবেশ আর মানুষের গমাগম ছিল ভরপুর। আমি আস্তে আস্তে প্রাসাদের চারপাশটা ঘুরে ঘুরে দেখলাম, আর মনের ভিতরে কৌতূহল জাগলো। বাহিরে কিন্তু আমি একটা বিশাল জিনিস দেখতে পেলাম। এটি কি আপনি জানেন? এটা হলো রাজার সৈন্যদের বল্লভ নিয়ে দাঁড়িয়ে থেকে রাজ্য পাহারা দেওয়ার জন্য একটি স্থান তৈরি করা হয়েছিল। আমি আর দেরি না করে ভিতরে প্রবেশ করলাম এবং দেখতে লাগলাম ভিতরে কি রাখা আছে। আমি রীতিমতোই এই জিনিসটা দেখে অবাক হইলাম। এত সম্পূর্ণই লোহা দিয়ে তৈরি। এই লোহার পোশাকটাই কিন্তু পরিধান করে রাজ্য পাহারার কাজ করত, যেন শত্রুর আঘাতে সৈন্যের কোনো রকম ক্ষতি না হয়। কতটা ভারী আর কিভাবে যে সারা দিন এই পোশাকটি পরিধান করে দাঁড়িয়ে থাকতো, তা একমাত্র সেই সৈন্য আর আল্লাহ জানে। আমি ঘুরে ঘুরে আরো ভিতরে প্রবেশ করতে চাই, আরো সব কিছুই দেখতে চাই। এখানে নাকি তখনকার সময়ের ব্যবহার করা সকল ধরনের জিনিসপত্রই রয়েছে। এগুলো কিন্তু এরকম ভাবেই ঠিক তখনকার সময়ে জমিদাররা খাবার দাবার খেত। এই সেই ডাইনিং রুম, ঠিক সেরকম ভাবেই সাজিয়ে রাখা হয়েছে, যেন একটু পরেই জমিদাররা এসে খাবার খাবে দলবল নিয়ে। তখনকার সময় সবকিছুই যেন বিলাসবহুল ছিল। এখানে আমার সামনে একটি কেরোসিন জ্বালিত হেরিকেন রাখা হয়েছে। দেখুন কি প্রাসাদের মতো এই হেরিকেন। সেই সময় এগুলো কেরোসিন দিয়ে জ্বালিয়ে পুরো প্রাসাদের চারপাশে রেখে দেওয়া হতো, প্রাসাদটি যেন সুন্দর ঝলমল করে। এখানে একটি বিশাল মাথার আকৃতি কি যেন দেখা যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এটি সেই বিশাল হাতির মাথা, যা সেই তখন থেকে এখন পর্যন্ত সংরক্ষণ করে রাখা আছে। আমি যেই স্থানটিতে দাঁড়িয়ে আছি আর ভিডিও ধারণ করছি, এই স্থানটির উপরেই কিন্তু সেই গম্বুজ রাখা হয়েছে, আর সেই গম্বুজেই বসে বসে এই বুড়িগঙ্গার সৌন্দর্য উপভোগ করতেন জমিদাররা। দেখে নিন কি বিশাল সুন্দর, কি শৌখিনতার সাথে এটি তৈরি করা হয়েছে। সম্পূর্ণ অংশই লোহার তৈরি আর নিচের সিঁড়িগুলো কাঠের তৈরি। এখনো সেই লাল কার্পিন বিছিয়ে রাখা হয়েছে এটির উপরে। সিঁড়িটির উপরে কিন্তু ঢালু আর বর্ষা সেই জমিদারের আমলের আদলেই কিন্তু রাখা হয়েছে এখনো। ঠিক এভাবেই কিন্তু তখন এই প্রাসাদগুলো অস্ত্র দ্বারা সাজিয়ে রাখতো। আমার একটু হাত দিয়ে ছুঁয়ে দেখতে মনে যাচ্ছে, তাই আমি হাত লাগিয়ে ছুঁয়ে দেখলাম। এখানে যেই শৌখিনতার সাথে যেই পাত্রগুলো দেখতে পাচ্ছেন, এগুলোতে একটিতে মধু, একটিতে শরবত, একটিতে পানি এবং অন্যান্য তরল জাতীয় জিনিস পান করতেন জমিদাররা। দেখুন, এগুলো দেখলেই বোঝা যায় কতটা শৌখিনতার সাথে তারা জীবনযাপন করেছেন।
প্রাসাদটি সুন্দর ও সজ্জিত করার জন্য যে লাইটগুলো ব্যবহার করা হতো এগুলোই কিন্তু সেই লাইটগুলো। এই কক্ষে রাখা আছে বিশাল আকৃতির লোহার তৈরি সিন্দুক। ভাবা যায় এই সিন্দুকগুলো কতটা মজবুত আর কতটা শক্তিশালী করে তৈরি করা হয়েছে। আমি নিজেও হাত দিয়ে ধাক্কিয়ে এটিকে শূন্য করতে চাইলাম, হাত দিলেই বোঝা যায় এটি কতটা ভারী। এগুলোতেই মূলত জমিদাররা তাদের স্বর্ণ অলংকার রেখে দিত। এই রুমে আছে কিছু দলিলপত্র আর সেই জমিদারের হাতের লেখা কিছু পত্রপত্রিকা। আমি কিন্তু ঘুরে ঘুরে এই জাদুঘরে কি কি রাখা আছে এবং তারা শৌখিনতার সাথে কি কি রাখতেন সেগুলো সবকিছুই দেখানোর চেষ্টা করছি আপনাদের। এখান দিয়েও কিন্তু বাহিরের দৃশ্যটা অনুমান করা যায় কতটা সুন্দর আর উপভোগ করা যায়। দেখতে পাচ্ছেন ওই যে লাইটের নিচে ছোট একটা কিছু রাখা হয়েছে, মূলত ওইখানেই ওই ছোট ছোট হেজাকগুলো বাতি জ্বালিয়ে রেখে দেওয়া হতো কেরোসিনের মাধ্যমে। এখানে দেখতে পাচ্ছেন সেই তখনকার সময়ের কিছু রূপো মুদ্রা, যে মুদ্রা দ্বারা তারা কেনাকাটি করতেন সেগুলো ইতিহাসের মতো রেখে দেওয়া হয়েছে। এখানে দেখুন কয়েকটা লাঠি রাখা হয়েছে এবং লাঠির ভিতর থেকে কিন্তু ছুরি বের হতো এমন লাঠিও এখানে রয়েছে। আর বিশাল তরবারি আর বিশাল আকৃতির বর্শা রাখা হয়েছে। দেখুন এখানে রাখা হয়েছে হাত পাখা, এখানে রাখা হয়েছে ময়ূরের চিরুনি, এখানে রাখা হয়েছে পিঠ খাজানি। এগুলো সবই কিন্তু হাতির দাঁতের তৈরি। এইখানে লেখা আছে এগুলো সবই হাতির দাঁতের তৈরি সমস্ত জিনিসপত্র। দেখুন কি বিলাসিতার সাথে তারা জীবনযাপন করতেন। আমি দেখতে দেখতে আবারও বাইরের দিকে ফিরে এলাম। মূলত এই জাদুঘরে যা কিছু রাখা হয়েছে আজকে সারা দিনেও দেখলে আমার ফুরাবে না কোনো কিছু। এখানে সব সময়ের জন্য মানুষ আছে, সব সময়ের জন্য সারা দিন মানুষ আসা যাওয়া করবে এখানে। যে ওই সময়ের আমলেও যে এত আধুনিক জিনিসপত্র ছিল ভাবাই মুশকিল। কত বিশাল বড় মহল, কত বিশাল মহল আর কত বেশি। সেই জমিদারের আমল থেকে সেই রাজার আমল থেকে যা কিছু ব্যবহার করা হতো সবকিছুই এইখানে রাখা আছে।